নমস্কার সবাইকে, আমার নাম কৌস্তব পালিত। আর আমি একটা ছোট্ট শোরুম চালাই। টু হুইলার বাইক অ্যান্ড স্কুটি পাওয়া যায়, ফার্স্ট হ্যান্ড বাইক অ্যান্ড স্কুটি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফাইন্যান্স করতে গেলে কী কী আপনার ডকুমেন্টস লাগে এবং কীভাবে কি ফাইন্যান্স হয়। তো তার আগে বলে রাখি যে এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, অ্যান্ড শেয়ার করে দিন অবশ্যই, যাতে অন্যরাও সব জানতে পারে। আর শেয়ার করবেন, অবশ্যই লাইক করে দেবেন। তো এখনকার দিনে অনেকের কাছেই ক্যাশ থাকে না, তো সেই জন্যই ফাইন্যান্সের সংখ্যাই কিন্তু বেশি, যে ফাইন্যান্সেই বাইক কিংবা স্কুটি নেব। ফাইন্যান্স অর্থাৎ লোন নেওয়া, যে ব্যাংকের কাছে লোন নেবেন। তো অ্যাট ফার্স্ট বলে রাখি যে ফাইন্যান্সে অনেকে বলে যে করতে গেলে আপনার কিছুটা সময় বেশি লাগে, কারণ আমি বলে দিচ্ছি, মানে রেজিস্ট্রেশনের সময় কিছুটা বেশি লাগে। তো তার কারণ হচ্ছে আপনি ফাইন্যান্স যখন করছেন তখন আপনার যে লোনটা হচ্ছে সেটা কিন্তু ব্যাংক, যে ব্যাংক থেকে লোনটা করাচ্ছেন সেই ব্যাংক কিন্তু আপনার যে ডিলার আছে কিংবা যে এখান থেকে বাইকটা নিচ্ছেন সেখানে কিন্তু লোনটা অ্যাপ্রুভ করে লোনটা দেয়, মানে অ্যামাউন্টটা ঢোকায়। তো সেটা কিছুটা টাইম টেকিং প্রসেস হয়, বিভিন্ন ডকুমেন্টসের জন্য, এর জন্য একটু টাইম লেগে থাকে। তাই জন্য ফাইন্যান্সে একটু বলে যে সময়, আপনার রেজিস্ট্রেশনের সময় একটু বেশি লাগে, ক্যাশে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা গেল একটা জিনিস। এবার আসছি ফাইন্যান্সের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে। আপনি যদি ফাইন্যান্স করতে যান কোনো শোরুমে টু হুইলারের, তাহলে আপনার আধার আর প্যান হচ্ছে মাস্ট জিনিস। আধার আর প্যান থাকতেই হবে। কোনো সময় যদি আপনার আধার না থাকে তাহলে আধার নাম্বার দিয়ে দেবেন, প্যান না থাকলে প্যান নাম্বার দিয়ে দেবেন। কিন্তু প্যান যদি না থাকে তাহলে প্যান যে নাম্বারটা হবে এটা কিন্তু দেখে নেবেন, কারণ প্যান নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা মানে প্যান কার্ড ছাড়া, এটা কিন্তু রিস্কি হয়ে যায় অনেক সময়। যদি নকল থাকে তখন কিন্তু খুব বড় প্রবলেম হয়ে যায়। তো প্যান নাম্বার আসল কি নকল অবশ্যই একবার দেখে নেবেন। তো আধার, প্যান। এবার ভোটার হচ্ছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জরুরি, ফাইন্যান্সের ক্ষেত্রে অতটা জরুরি নয়। অনেক সময় কী হয় যে মানে আধারে একটা অ্যাড্রেস, ভোটারে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, যে ভোটারের মানে যে অ্যাড্রেসে রেজিস্ট্রেশন হবে, তো সেই সময় আধারটা দিয়ে ভোটারে দিয়ে দিতে হয় যে রেজিস্ট্রেশন অ্যাজ পার ভোটার, তো ওটা লিখে দিতে হয়। তো ভোটারের রেজিস্ট্রেশন করিয়ে দেয়, কিন্তু আধারটা লাগে। অনেক সময় আধার না থাকলেও ভোটার দিয়ে করে দেয়, কিন্তু আধার নাম্বারটা দেওয়া উচিত। তো আধারটা আমি বলবো যে রেজিস্ট্রেশনের এই আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে বেশি জরুরি, আধার আর প্যান। এবার আসছি আপনার অ্যাড্রেস প্রুফ। তাহলে আপনি বলবেন তা আবার আধার কিংবা ভোটারই তো অ্যাড্রেস প্রুফ, এটা অনেকেরই ধারণা থাকে। কিন্তু এখন ফাইন্যান্স বিশ্বাস করুন অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, কারণ আগের মতো নেই। আগে যে নিয়ম ছিল, ফাইন্যান্স এত ঠকেছে, কোনো ব্যাংক এত ঠকেছে যে স্ট্রিক্ট হতে বাধ্য, কারণ একটা খারাপ কাস্টমারের জন্য 10টা ভালো কাস্টমার কিন্তু ভোগে। তো জিনিসটা সেটাই হয়েছে। সরি। তো আপনার কিন্তু যে অ্যাড্রেস প্রুফটাকে ধরা হবে সেটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল, আপনার বাড়ির ইলেকট্রিসিটি বিল। আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফের নামে ইলেকট্রিসিটি বিল, অথবা আপনি যদি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডের নামে ইলেকট্রিসিটি বিল, আপনার মায়ের নামে কিংবা আপনার বাবার নামে ইলেকট্রিসিটি বিল, আপনার দাদুর নামে ইলেকট্রিসিটি বিল। মায়ের বাবা কিন্তু না, বাবার দাদুর কথা বলছি, কারণ মায়ের বাবার কিন্তু অ্যাড্রেস অন্য হয়ে যায় অনেক সময়। তো ইলেকট্রিসিটি বিল আর আপনার আধার কিংবা ভোটারের যে অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেস আপনি থাকেন সেই অ্যাড্রেসে কিন্তু মানে সেই অ্যাড্রেস কিন্তু এক হওয়া উচিত। ইলেকট্রিসিটি বিল আর আপনার আধার কিংবা ভোটারের অ্যাড্রেস এক হওয়া উচিত। অনেকের ধারণা থাকে যে আমার ঘরের পাশেই আমার দোকানের ইলেকট্রিসিটি বিল আছে, আমার ঘরের পাশেরই ঘর যেখানে ইলেকট্রিসিটি বিল আছে, যেটা অ্যাড্রেসটা কিন্তু আলাদা, এটা ইলেকট্রিসিটি বিল কিন্তু গণ্য হবে না। আবার বলছি, এই ইলেকট্রিসিটি বিল যেখানে অ্যাড্রেস আলাদা আছে সেখানে কিন্তু গণ্য হবে না। আপনার মায়ের নামে যদি ইলেকট্রিসিটি বিল থাকে সেখানেও অ্যাড্রেস দেখা হবে, এবং আপনার মায়ের ভোটার কার্ড কিংবা আধার কার্ড লাগবে যেখানে আপনার বাবার নাম লেখা আছে হাজব্যান্ডের জায়গায়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকের ভুল ধারণা হয়ে থাকে, আশা করি এই ভিডিওটা দেখার পর এই ভুল ধারণাটা ভেঙে যাবে। এবার আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে। ব্যাঙ্ক স্টেটমেন্ট কেন দেখে, এটা খুবই বড় প্রশ্ন। ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার ট্রানজ্যাকশান দেখবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে কিন্তু আপনার জিপে কিংবা ফোনপে দিয়ে দেখবে না। আপনি ধরুন এসবিআইয়ের অ্যাকাউন্ট আছে আপনার, তো এসবিআইয়ের ব্যাংকের যে অ্যাপ হয়, অনলাইন অ্যাপ ইউনো, সেই অ্যাপে কিন্তু ওরা ট্রানজ্যাকশানটা দেখবে। অথবা আপনি ধরুন অনলাইন করেন না, তখন আপনার পাসবুক কিন্তু আপডেট করে নিতে হবে। আপনার পাসবুক ব্যাংকে গিয়ে এই রিসেন্ট অবধি আপডেট করে নিতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্টে ওরা দেখবে যে আপনার ধরুন 3,000 টাকা ইএমআই হচ্ছে, তো 3,000 টাকা ইএমআই যে পয়সাটা, ওটা আপনার ব্যালেন্সে মেনটেন হয় কি না, ওরা কিন্তু এটা দেখবে। তো ওরা দেখে কিন্তু ফাইন্যান্সটা করে। এবার আসছি এটিএম কার্ড। এটিএম কার্ডের ক্ষেত্রে অনেকের এটিএম কার্ড থাকে না, তো অনেক ফাইন্যান্স কী করে দেয়, এটিএম কার্ডে ছাড়া। আবার অনেক ফাইন্যান্স করেও না, কারণ এখন রুল অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। তো এটিএম কার্ডের
যদি না থাকে তাহলে গুগল পে কিংবা ফোনপে দিয়ে অনেকে করে দেয়। আবার অনেকে আধারের সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা, আপনার ফোন নাম্বারের সাথে আধার লিঙ্ক আছে কিনা, এই দুটো কিন্তু ফাইন্যান্সে দেখা হয়, এবং না করানো থাকলে করিয়ে নেবেন যাতে কোনো ভবিষ্যতে প্রবলেম না হয়। তো আপনার যদি আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তখন আধারের একটা ওটিপি পাঠায় আধার দিয়ে, ওরা এই ওটিপিটাকে বললে ওরা কিন্তু ন্যাচ করে দেয়। ন্যাচ, এবারে আসছি ন্যাচ কি। আপনার যে ইসিএস পদ্ধতিতে ইএমআইটা কাটবে, আপনার ব্যাংক থেকে ডাইরেক্ট যে অ্যাকাউন্ট থেকে, যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট যে ইএমআইটা কাটে সেটাকেই বলে ইসিএস পদ্ধতি, মানে ওটাকে সাথে লিঙ্ক করানোই বলে ন্যাচ করা। তো ন্যাচের ক্ষেত্রে কিন্তু এরমভাবে হয়। আর হ্যাঁ, যেখানেই ওটিপি দিচ্ছেন কিন্তু খুব ভেবেচিন্তে দেবেন, যে শোরুমে বসে দেবেন, হ্যাঁ, যে সে ওটিপি মানে চাইছে ফোন করে এরকম দেবেন না, আপনি কিন্তু কনফার্ম করে তবেই ওটিপি দেবেন অবশ্যই। তো এবার আসছি, ন্যাচ যখন হয়ে গেল তখন আপনার কিন্তু ব্যাংকের ফাইন্যান্স কমপ্লিট, মানে আপনার অ্যাপ্রুভালটা আসবে। অ্যাপ্রুভাল আসার পর আপনার কিন্তু ডিসবার্সমেন্ট এখনও বাকি আছে। ডিসবার্সমেন্ট হওয়ার পরেই, ডিসবার্সমেন্ট কি? ডিসবার্সমেন্ট হচ্ছে আপনি যে লোনটা নিয়েছেন, ধরুন আপনার 1 লাখ টাকা গাড়ির দাম, 80,000 টাকা লোন হয়েছে, 20,000 টাকা ডাউন পেমেন্ট করেছেন, আমি কথার কথা বলছি, জাস্ট অ্যাভারেজ। তো ওই 80,000 টাকা যে লোন হলো সেটা কিন্তু ফাইন্যান্স আপনার ডিলারে কিংবা শোরুমে অ্যাকাউন্টে ওটা জমা করবে, একেই বলে ডিসবার্সমেন্ট। এই ডিসবার্সমেন্ট হওয়ার পরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন আরম্ভ হয়। এই ডিসবার্সমেন্ট পুরোপুরি হওয়া মানে আপনার ফাইন্যান্স কমপ্লিট হলো। আর যদি রিজেক্ট হয় তাহলে আপনার ফাইন্যান্স হবে না, অ্যাপ্রুভ হলেই তবেই আপনার ফাইন্যান্স হবে, এবং আপনার ডিসবার্সমেন্ট হওয়ার পর আপনার রেজিস্ট্রেশনে যাবে। তো আশা করি আপনার আইডিয়া হয়ে গেছে যে ফাইন্যান্সের ক্ষেত্রে কী কী লাগে। তো আমি একবার পুরোপুরি বলে দিচ্ছি: আধার, প্যান, ভোটার, ইলেকট্রিসিটি বিল, ব্যাংকের পাসবুক, এটিএম কার্ড আর ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের কিন্তু লাগে। তা আপনি ডকুমেন্টস কিন্তু ভালো মানে ঠিক করে নিন। যদি ডকুমেন্টস আপনার কোনো কিছু না থাকে, ভুল থাকে, তাহলে আপনি ডকুমেন্টস ঠিক করে নিন। অবশ্যই ডকুমেন্টস ঠিক করার পরেই কিন্তু আপনি গাড়ি নিতে যান। আশা করি আপনার অনেক তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে এবং আপনার অনেক সুবিধাও হবে। থ্যাংক ইউ। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরও অনেক নতুন নতুন ভিডিও আনবো। শেয়ার করে দিন, উইথ বেল আইকন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করে দিন। থ্যাংক ইউ।